নমস্কার। আজকে 1 জুন 2024 সাল। এতক্ষণে টিভিতে সবাই এক্সিট পোল জেনে গেছেন। ওভারঅল ইন্ডিয়াতে যা মিডিয়া হাউস বলছে তাতে দেখা যাচ্ছে এনডিএ জোট 360টা আসন পাবে, লাগবে 272টা। আর ওয়েস্ট বেঙ্গলের রেজাল্টও আমি দেখলাম, কিন্তু এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলের রেজাল্ট নিয়ে বলার কোনো জায়গা নেই। তার একটা কারণ, ওভারঅল সবাই ইন্ডিয়াতে কি রেজাল্ট আসছে অন্তত এক্সিট পোল অনুযায়ী, সেই অনুযায়ী সোমবার মার্কেট খুলবে। তো এইটুকুনি বোঝা যাচ্ছে সোমবার মার্কেট তেজিতেই খুলবে। তাই যারা অন্তত কল কিনেছে বা তেজি ইন্ডেক্স বাই করে গেছে তাদের তো প্রফিট হচ্ছেই। স্টকের দাম কতটা কি বাড়বে এই নিয়ে তো প্রেডিকশন করার কোনো মানেই হয় না। সে তো বাইং হলে দেখাই যাবে। মিউচুয়াল ফান্ড তো কিছু নিশ্চয়ই বাইং করবে, তার একটা কারণ এভরিথিং ইজ ওকে, এটা তো দেখাতেই হবে। আর বিজেপি একা কতগুলো আসন পাবে তার উপর দাঁড়িয়ে কিন্তু নিফটি ওঠানামাটা করবে। এই নিয়ে কোনো মনে দ্বিমত রাখার দরকারই নেই যে বিজেপি কটা আসন পাবে তার উপর দাঁড়িয়ে মার্কেটে কোনো মুভমেন্ট হবে না। অবভিয়াসলি বিজেপি একা যদি 300 সিটের ওপরে পায় তাহলে অবশ্যই মার্কেট অনেকটা বাড়বে। আমার মনে হয় সবাই যেটা বলছে 10% বাড়বে, সেটা না হলেও 24,800 না যাওয়ার কোনো কারণ নেই যদি বিজেপি অ্যাবভ 300 সিট পায়। আমরা যদি নিফটির ইন্ডেক্সের একদিনের ক্যান্ডেল চার্টগুলোকে নজর করি তাহলে আমরা দেখব যে 23,100-র মতো ইন্ডেক্স হাই করছে নিফটি। আমি নিফটি নিয়েই বলি, আজকে ব্যাংক নিফটি নিয়ে কিছু বলবো না, নিফটি নিয়ে বলাই ভালো। আর প্রত্যেক মাসে ফেব্রুয়ারি মাসের 13-14 তারিখ, মার্চের 19 তারিখ, এপ্রিলের 20 তারিখ এবং মে মাসের 14 তারিখ প্রত্যেকবার চার্ট একটা করে লো করেছে। সেই লোটা 21,700 থেকে 21,800-র মধ্যে। তাহলে এটা আমরা ধরতে পারি সাপোর্ট। তাহলে ততক্ষণ আমরা বাই করবো যতক্ষণ না 21,800 ভাঙছে। এটা বলতে কি সুন্দর লাগছে, কিন্তু এখন 23,200-300-র কাছ থেকে মার্কেটকে যদি 21,800 আসতে হয় তাহলে কি পরিমাণ স্টকগুলো ড্যামেজ হবে এটা বোঝার জন্য তো রকেট সায়েন্স বোঝার কোনো দরকার নেই। তাহলে আমরা এইটুকুনি অন্তত ভাবতে পারি এটা দারুণ ট্রিক্স। এটা অবভিয়াসলি স্ট্যান্ডার্ড ডিসক্লেমার যে এটা কোনো ট্রেড করার জন্য আমি আপনাদের ইনসিস্ট করছি না। আমি মার্কেট একটা ওভারঅল বলছি। জাস্ট লাস্ট উইকের যেটা লো সেটা যতক্ষণ না ভাঙছে, চার্টে গেলেই দেখতে পাবেন নিফটির লাস্ট উইক মানে গত সপ্তাহে লো যতক্ষণ না ভাঙছে ততক্ষণ কিনে ওপরে সুন্দর বিক্রি হয়ে চলে যেতে পারে। আরও একটা বলা যেতে পারে যে ফ্রাইডের যা ক্লোজিং, কিন্তু ফ্রাইডের ক্লোজিং ওপরে যখন মার্কেটটা খুলবে সোমবারে বলছি, কেন রেজাল্ট কিন্তু মঙ্গলবার সারাদিন দারুণ ভলাটিলিটি মেনটেন করবে, কিন্তু সোমবার যে মার্কেট প্লাসে খুলছে এই নিয়ে মনে কোনো সন্দেহ রাখার কোনো কারণ নেই। আশা করছি যারা প্লাস পজিশনে আছেন, যারা তেজিতে আছেন, তারা নিশ্চয়ই 2 টাকা প্রফিট পাবেন। এবার আমরা আসি যে মার্কেটের ওপরে কতটা যেতে পারে। আমি জ্যোতিষী নই, অনেকে আমায় এই প্রশ্নটা করেছেন, আমি কিন্তু চার্ট দেখে বলতে পারি। যেহেতু চার্ট ওপরের দিকে যা বোঝা যাচ্ছে তাতে এইটুকুনি বোঝা যাচ্ছে 24,800 এরম একটা জায়গায় গিয়ে মার্কেট একটু হাঁপিয়ে যেতে পারে। এবার একদিনে কতটা পয়েন্ট মার্কেট বাড়বে আমি জানি না, মার্কেট অনেকটাই তেজি হয়। আমি শুধু এইটুকুনি বলতে পারি আজকে কিছু প্রশ্নের উত্তর আমি যেগুলো দিচ্ছি, যে এই ভিডিওগুলোতে আমি যেগুলো পোস্ট করব আমরা কি কি শিখবো। আমরা এখানে ইনভেস্টমেন্ট করা শিখবো, ইনভেস্টমেন্ট লজিক শিখবো, ছোটোখাটো জ্ঞান দিয়ে কি করে ট্রেডিং করা যায় সেটাও আমরা শিখবো। আমার মনে হয় আমার এই ভিডিওগুলোর মাধ্যমে আপনারা যতটুকুনি শিখবেন তাতে সুন্দরভাবে শেয়ার মার্কেটে কাজ করা যাবে, 2 পয়সাও ইনকাম হবে। আমার ছাত্রছাত্রীরা বলেছে যে আমি যেগুলো শেখাতে চাইছি এগুলো নাকি অনেক টাকা খরচ করে শিখতে হয়। কোনো প্রয়োজন নেই, ওই টাকাগুলো নিজেদের কাছে রাখুন। অবশ্যই লোন করে শেয়ার মার্কেটে কোনো টাকা ইনভেস্ট করবেন না, নিজের কষ্টের টাকা শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন না। কিন্তু এই নিয়ে আমার মনে কোনো দ্বিমত নেই। আমি এই 27 বছর ধরে স্টক মার্কেট যা দেখছি, সিরিয়াসলি 24 বছরে যা দেখছি, বা নিজে কাজ করেছি সিরিয়াসলি যে শেষ অন্তত 20 বছর, তাতে এটুকুনি বুঝেছি সত্যি স্টক মার্কেটে টাকা হয়। স্টক মার্কেটের টাকা নষ্ট করার জন্য ভীষণ দুর্বুদ্ধি করতে হয়। এবার এই দুর্বুদ্ধিটার মাধ্যমে আপনি আপনার টাকাটা কতটা নষ্ট করবেন ওটাকে আমরা স্টপ লস বলি। কিন্তু একটা কথা মনে রাখবেন, যখন একজন নিজে ইনভেস্ট করে বা ট্রেড করে তখন সবসময় সে তার লাভ লসটা হয়তো চোখে দেখতে পায়, সেটা ব্রেন পর্যন্ত যায় না। লসের কথাটা অনেক পরেই আছে। আমার ছাত্রছাত্রীরা সবসময় বলেন, দাদা বা স্যার আপনি শুধু লসের কথা কেন বলেন, লসের কথা কেন বলেন। আজকে এর উত্তরটা দিই। স্টক মার্কেটে আপনি যখন একটা ট্রেড করছেন, মনে রাখবেন ইনভেস্টার আর ট্রেডার এরকম আলাদা কোনো ব্যাপার নেই, সবাই ট্রেডার। এখানে কেউ 5 মিনিটের জন্য ট্রেড করে, কেউ 1 ঘন্টার জন্য ট্রেড করে, কেউ একদিনের জন্য ট্রেড করে। সবাই বলে ইন্ট্রাডে ট্রেডিং, এরা নাকি পৃথিবীতে খুব বাজে লোক। আপনি একটা শেয়ার কিনছেন এবং কিনে বসে যাচ্ছেন, সেই শেয়ারটাকে অরিজিনাল প্রাইস ডিসকভার কারা করায় জানেন? ট্রেডাররা। তাহলে অরিজিনাল মার্কেট ট্রেডাররাই চালায়। এর মাধ্যমেই শেয়ারের দাম ওঠানামা করে। আমাদের দেশে রাকেশ ঝুনঝুনওয়ালা, উনি মারা গেছেন। উনি একমাত্র প্রতিষ্ঠিত ট্রেডার যিনি ট্রেড করে যে টাকা প্রফিট করেছেন সেই টাকা দিয়ে ইনভেস্ট করেছেন এবং তাতেই উনি 62,000 কোটি টাকার মালিক হয়েছিলেন। এমন একটা মানুষ যার আদার্স কোনো ব্যবসা ছিল না, শেষ জীবনে একটা প্লেনের কোম্পানি খুলেছিলেন। এটা যদি লাইসেন্স পেয়েছেন তার কিছুদিন বাদে উনি মারা গেছেন। উনি 60-61 বছর বয়সে মারা গেছেন। আমি বলছি না সবাই এরকম চ্যাম্পিয়ন ট্রেডার হবে, তবে এটুকুনি মনে রাখতে হবে
আমাদের টাকা যদি কম হয়, ছোট ছোট লগ্নি করলে নিশ্চয়ই 2 টাকা প্রফিট হয়। ধার করে মাল কিনলে কখনো প্রফিট হয় না। আমাদের পড়ার বিষয়ে আমরা এইটুকুনি চেষ্টা করব যে আমরা কিছু ইনভেস্টমেন্ট শিখবো, ইনভেস্টমেন্ট লজিক শিখবো, কিছু ট্রেডিং শিখবো। আমার এই ভিডিওগুলো দেখলে এই প্রয়োজনগুলো মনে হয় মিটে যাবে। এইবার আমাদের মিনিমাম রিসোর্স কি দরকার? মিনিমাম রিসোর্স মানে অবশ্যই টাকা পয়সাটা বলছি না। আমরা যদি একটু চার্ট দেখতে পারি এবং একটু যদি হিসেব রাখতে পারি, দেখুন আপনাকে তো মাধ্যমিক পরীক্ষা দিতে হবে না, আপনি আপনার মোবাইলের ক্যালকুলেটর ইউজ করেও হিসেব করতে পারবেন। আমার মনে হয় 24 ঘন্টার মধ্যে যদি আপনি 20টা মিনিট সিরিয়াসলি স্টক মার্কেটকে দেন এবং আপনার মাথায় যদি একটুখানি ম্যাচুরিটি থাকে, বাচ্চামো করলে তো যে কোনো বয়সে বাচ্চামো করে টাকা লস করার তো বহু সুযোগ শেয়ার মার্কেটে আছে। কারণ শেয়ার মার্কেটে 90% লোক যদি লস করে, তাহলে লস করার দুর্বুদ্ধি তো অনেক রকম করা যায়। কিন্তু বি পজিটিভ, আপনি যদি এটাকে ব্যবসার মতো ভাবেন, এটাকে নিয়ে যদি ঠিকঠাক স্বপ্ন দেখতে পারেন, অবশ্যই সেই স্বপ্নটার মধ্যে যদি কিছুটা বাস্তব থাকে, আপনার লাইফে স্টক মার্কেটে ম্যাজিক হতে বাধ্য। প্রত্যেকের জীবনে ম্যাজিক হয়, প্রত্যেকে স্টক মার্কেটে টাকা তৈরি করে, কিন্তু টাকাটা ধরে রাখতে পারে না। অ্যানালাইসিস, স্ট্র্যাটেজি, মানি ম্যানেজমেন্ট অ্যান্ড সাইকোলজি, আমার যে ASMP, আমার তৈরি করা যে থিওরি, তার উপর আমি দাঁড়িয়ে বলি অ্যানালিসিস অ্যান্ড স্ট্র্যাটেজি যতই থাক, আসল ব্যাপারটা মানি ম্যানেজমেন্ট অ্যান্ড সাইকোলজি। ইনভেস্টমেন্টের 2 রকম পদ্ধতি হয়। একটা হচ্ছে আপনি এককালীন একটা টাকা নিয়ে স্টক মার্কেটে এলেন, আর একটা আপনি কিছু কিছু টাকা লগ্নি করলেন। করপরতে আমার যেহেতু বাংলার ভিডিও, তাহলে নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবারের লোকরাই যদি স্টক মার্কেটে, আমি অন্তত যাদের চিনি তাদের দেখেছি, অবশ্যই যদি প্রচুর পয়সা থাকে সে তাদের কোনো দোষ নয়, তার একটা কারণ টাকা তাদেরও কষ্ট করে ইনকাম করতে হয়। কিন্তু যদি ছোট টাকা নিয়ে স্টক মার্কেটে আসতে হয়, সবার আগে আপনাকে এইটুকুনি বুঝতে হবে যে এককালীন টাকা স্টক মার্কেটে এনে সেই টাকাতেই একটা বড় মাল কিনে তারপরে যদি মার্কেট নিচে পড়ে যায়, তখন কিন্তু অনেক টাকা লস হয়ে যায়, কেন টাকার মূলধনটা কমতে শুরু করে। কিন্তু আপনার যদি কিছু কিছু টাকা আপনি জমিয়ে রাখুন, সেই জমিয়ে টাকা ব্যাংকে থাকুক, মার্কেট যতবার পড়বে ততবার যদি আপনি ভালো কিছু স্টক কেনেন, প্রফিট হবেই, অবশ্যই হবে। আমি ট্রেডিং নিয়ে অনেকগুলো ভিডিও করব। তবে একটা কথা বারে বারে আমি বলতে চাইছি যে নিজের আর্থিক সঙ্গতি এবং মানসিক ক্ষমতা অনুযায়ী যদি আপনি স্টক মার্কেটে থাকেন, সত্যি স্টক মার্কেট থেকে ভালো রিটার্ন হয়, এই নিয়ে মনে কোনো সন্দেহ নেই। আর যখন 2-3 কোটি লোক শেয়ার মার্কেটে ছিল, তার থেকে যা পরিস্থিতি, আজকে 14,000 জন, অন্তত ডিপি 14,000 আছে, এটা গুগল সার্চ করলেই পাওয়া যাবে, এটা বানানো কোনো গল্প নয়। আগে LIC শুধু একমাত্র ছিল, DII, আর এখন FII, যারা ফরেন ইনভেস্টার তারা যেমন আছে, আজকে ব্যাংকিং সেক্টরের মাধ্যমে মিউচুয়াল ফান্ড হচ্ছে, তাই প্রচুর টাকা আছে। আপনারা শুনলে অবাক হবেন, 2023 সালে যে পরিমাণ টাকা বিদেশিরা আমাদের মার্কেট থেকে স্টক বেচে বেরিয়ে চলে গেছে, তার 30% টাকা বেচে 2008 সালে মার্কেট ক্র্যাশ করে গেছিল। এই নিয়ে গল্প অন্যদিন হবে। এইটুকুনি শুধু বলতে চাই যে 4টে থিওরি আমরা ইনভেস্টের জন্য মনে রাখবো। 1, আপনি আপনার টাকাটাকে 4 ভাগে ভাগ করুন। প্রথম ভাগটা রাখুন গুড স্টক, মানে নিফটি 50-র অন্তর্গত যে স্টকগুলো, যাদের ভালো ব্যবসা আছে এবং যাদের আপনি জানেন, এই রকম স্টক বেছে রেখে খাতায় লিখে রাখুন। আমি একটা দারুণ ট্রিক্স বলে দিচ্ছি। নিফটি যদি তার একটা হাই থেকে 10% পরে, আপনি আপনার গুড স্টকের জন্য যে টাকাটা রেখেছেন, ধরুন 100 টাকা, আমি 100% দিব যে 25% টাকা গুড স্টকের জন্য রাখা আছে। আপনি যে স্টকটা বাছছেন সেটাকে লাইফে 4টে ধাপে কিনবেন। মার্কেট ওপর থেকে 10% পড়বে, আপনি গুড স্টকটা কিনবেন। এর জন্য ভীষণ পরিশ্রম করার দরকার নেই। আপনি যা দেখতে পান, যে স্টকগুলো আপনি দেখতে পাচ্ছেন, তেমন ধরুন আমি দু একটা বলি, যদি এরকম বলা যায় না তো আমি বলছি, স্টেট ব্যাংক আপনার চোখের সামনে চিরকাল থাকবে। কোনো মোটর সাইকেলের কোম্পানি, বা ধরুন ITC, হিন্দুস্তান ইউনিলিভার, এগুলো বলা খুব সোজা। তার একটা কারণ, ইন্ডেক্সে স্টক কিনলে কিন্তু চিরকাল টাকাটা বাঁচে। কিন্তু ম্যাজিক মিড ক্যাপ বা লার্জ ক্যাপের মধ্যে যে ডিফারেন্স আছে, মিড ক্যাপ কিনলে অনেক বেশি টাকা প্রফিট হয়, স্মল ক্যাপ কিনলে অনেক বেশি টাকা প্রফিট হয়, কিন্তু আমাদের প্রথম লক্ষ্য থাকবে আমাদের টাকাটা বাঁচানোর। ইনভেস্টমেন্ট লজিক এটাই, যেটা আজ আমি কিনছি, কয়েক বছর বাদে বেচবো, লোকে এটাই বলে। কিন্তু আজকের মার্কেট এত ভলাটিলিটি মেনটেন করবে যে আপনি কিনবেন 3-4-5 বছর বাদে বেচবেন, এই মেন্টালিটি নিয়ে সবসময় কিন্তু মার্কেটে সাফল্য পাওয়া যায় না। আপনি যে স্টকটা কিনবেন সেই স্টকটার উপর আপনাকে নজর করতে হবে। যেহেতু আমার ভিডিও দেখছেন শেয়ার মার্কেটের ভিডিও, তাহলে আমি যে কথাগুলো বলছি এটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর 25% রাখুন সুইং ট্রেড। এটা নিয়ে আমাকে বহুজন, এমনকি ইউটিউবে অনেকে জিজ্ঞেস করেছেন, আমি সুইং ট্রেডও কি সুন্দরভাবে করা যায় সেটাও এখানে শেখানোর চেষ্টা করব। এই ভিডিওগুলো দেখলে নিশ্চয়ই কাজে লাগবে। 25% টাকা আপনি সুইং ট্রেডের জন্য রেখে দিন। 25% টাকা আদার্স যে সেক্টরগুলো, মনে রাখবেন শেয়ার মার্কেট মানে শুধু শেয়ার কেনা বেচা নয়। শেয়ার মার্কেটে অন্তত 5টা সেগমেন্ট আছে: ইকুইটি মার্কেট, ফিউচার অ্যান্ড অপশন মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, আর যেটা মিউচুয়াল ফান্ডের যে কাজ হয়, যারা আরও ভালোভাবে কাজ করে,
এরা আবার হেজিং করেও কাজ করতে পারে, সেটা একটু জটিল। আমি মোটামুটি বলতে চাই যে প্রত্যেকটা সেগমেন্টে আপনি যদি কাজ করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে দুটো মুনাফা হয়। সবসময় চেষ্টা করতে হবে যে কোনখানে রিস্ক কম সেখানে যদি কাজ করা যায়, ট্রেডিং করেও দুটো পয়সা ইনকাম করা যাবে। আগামী দিনে মার্কেট ভালো হবে না খারাপ হবে সেটা তো এক সপ্তাহের মধ্যে বোঝাই যাবে, কিন্তু ইনভেস্টমেন্ট যদি আপনি করতে চান, 25% টাকা আপনি রাখুন গুড স্টক, 25% টাকা আপনি রাখুন সুইং ট্রেড করার জন্য। কিভাবে এটা আমি পরে শিখিয়ে দেবো। 25% টাকা রাখুন আপনি যে কোনো সেগমেন্টে কাজ করতে পারবেন, আর 25% টাকা রাখুন যেখানে আপনি ট্রেড করতে পারবেন। ওই 25%-এর মধ্যে কিছু টাকা আমাদের রাখতে হবে মরে যাওয়া কিছু কোম্পানির পিছনে লগ্নি করার জন্য। এই টাকাগুলো মাঝে মধ্যে ম্যাজিক হয়, যেমন কিছুদিন আগে ভোডাফোন এবং ইয়েস ব্যাংক যে দারুণ সুইংটা করলো, এই সুইংটার জন্য মরে যাওয়া কোম্পানির পিছনে ইনভেস্টমেন্ট, বা জিএমআর যেভাবে বেড়েছে, এরকম কিছু শেয়ার খুঁজে বের করা যায়। যদিও বাই ল কোনো কোম্পানির নাম এভাবে আমি বলতে পারি না, আমি চার্ট দেখেছি, সেই চার্ট অনুযায়ী আপনাদের বলছি যে একটা শেয়ারের চার্ট দেখলেও তার মুভমেন্ট বোঝা যায়। মনে রাখবেন, চার্ট তৈরি করে স্মার্ট মানি আর বিগ মানি। বিগ মানি কোথায় আসে, বিগ মানি কোথায় যায়, এই জায়গাগুলোর ওপর দাঁড়িয়েই সাপোর্ট আর রেজিস্ট্যান্স তৈরি হয়। ভবিষ্যতে এইগুলো নিয়ে আরও ডিটেলস আসবো। তাহলে আজকে বোঝা গেল আমরা ইনভেস্টমেন্ট কি করে করতে হবে, আপনার টাকাটাই কিভাবে ভাগ করতে হবে। দেখুন, কোনো একটা ভাগে যদি আপনার লসও হয়, আরও 75% টাকা থাকছে কিন্তু আপনার টাকাটাকে সামলে দেওয়ার জন্য। তাই স্টক মার্কেটে এসে সর্বনাশ হয়ে যাবে, সমস্ত টাকা শেষ হয়ে যাবে। আপনি তো আপনার উদ্বৃত্ত একটা কিছু টাকা যদি স্টক মার্কেটে ইনভেস্ট করেন, আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই, তাও সেই টাকাটাকে 4 ভাগে ভাগ করা যাবে। আর ট্রেড যারা করে একদম ভাববেন না তারা খারাপ মানুষ। ট্রেডারদের জন্যই নতুন প্রাইস ডিসকভারি হয়, আপনার শেয়ারের দাম বাড়ে। ট্রেডিংও খুব সুন্দর কিছু, ঠান্ডা মাথায় ট্রেড করা যায়। ভবিষ্যতে আমি এর ওপরও ভিডিও করব। নমস্কার, শুভরাত্রি। দেখা যাক আগামী দিনে আরও কিরকম মার্কেট আসে এবং আমি কীরকম আরও ভালো ভিডিও আপনাদের জন্য পোস্ট করতে পারি। টাটা।